একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রসায়ন ক্লাস। আজকে তোমরা যারা সাভার কলেজে ভর্তি হয়েছ তাদের পদচারণায় সাভার কলেজ প্রাঙ্গণ মুখরিত হোক এবং তোমাদের মেধা এবং প্রতিভা বিকাশের মাধ্যমে সাভার কলেজকে আরও তোমরা সমৃদ্ধ করো, এই প্রত্যাশা করে আমরা আজকের ক্লাস শুরু করছি। এবং আজকে আমরা অধ্যায় 2 এর গুণগত রসায়ন অধ্যায়টি আমরা দেখব। তো শুরুতেই আমরা পারমাণবিক সংখ্যা নিয়ে একটু আলোচনা করব তোমাদের সঙ্গে। যে বিজ্ঞানী মোসলে 1913 থেকে 14 সালে বিভিন্ন মৌলের এক্স-রে বর্ণালী পরীক্ষা করে এই সিদ্ধান্তে পৌঁছান যে প্রত্যেক মৌলের একটি বৈশিষ্ট্যমূলক পূর্ণ সংখ্যা আছে যা ওই মৌলের নিউক্লিয়াসের ধনাত্মক চার্জের সংখ্যার সমান। এই সংখ্যাকে তিনি পরমাণু ক্রমাঙ্ক নামে অভিহিত করেন। সুতরাং কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত ধনাত্মক চার্জ তথা প্রোটনের সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বলে। এই সংখ্যা পর্যায় সারণীতে মৌলের ক্রমিক সংখ্যার সমান এবং পরমাণু যেহেতু সামগ্রিকভাবে বিদ্যুৎ নিরপেক্ষ বলে এর কক্ষপথে আবর্তনকারী ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন সংখ্যা নিউক্লিয়াসে অবস্থিত ধনাত্মক চার্জ বিশিষ্ট প্রোটন সংখ্যা অর্থাৎ পারমাণবিক সংখ্যার সমান হয়। অর্থাৎ পারমাণবিক সংখ্যা হচ্ছে নিউক্লিয়ার চার্জ সংখ্যা জেড অর্থাৎ ধনাত্মক চার্জ। যেমন অক্সিজেন পরমাণুতে নিউক্লিয়াসে 8টি প্রোটন অর্থাৎ ধনাত্মক চার্জ সংখ্যা আছে, তাই অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8। অর্থাৎ পারমাণবিক সংখ্যা বলতে আমরা বোঝাচ্ছি যে প্রোটন সংখ্যা, মৌলের প্রোটন সংখ্যাকেই আমরা পারমাণবিক সংখ্যা বলবো। এরপর আমরা দেখব পারমাণবিক ভর। যেহেতু পরমাণুর প্রায় সবটুকু ভর নিউক্লিয়াসে পুঞ্জীভূত, তাই নিউক্লিয়াসের ভরকেই পারমাণবিক ভর হিসেবে বিবেচনা করা হয়। আবার নিউক্লিয়াস প্রোটন ও নিউট্রন তথা নিউক্লিয়ন দ্বারা গঠিত, তাই পারমাণবিক ভর বলতে প্রোটন ও নিউট্রনের মোট ভরকেই বোঝায়। অর্থাৎ পারমাণবিক ভর নিউক্লিয়াসের ভর অর্থাৎ নিউক্লিয়নের ভর লেখা যায় প্রোটন ও নিউট্রনের মোট ভর। আবার প্রতিটি প্রোটন ও নিউট্রনের ভর প্রায় 1 অ্যাটমিক মাস ইউনিট বলে প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকে পারমাণবিক ভর সংখ্যাও বলে। অর্থাৎ পারমাণবিক ভর সংখ্যাকে আমরা এ দ্বারা সূচিত করি। এই প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। তো আমরা দেখলাম যে পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা মূলত প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার যোগফল। এরপর আমরা দেখব আইসোটোপ। যে কোনো মৌলের একাধিক পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। তো এটি মনে রাখার একটি সহজ পদ্ধতি আছে যে আইসোটোপ শেষে প আছে, এখান থেকে তোমরা মনে রাখবে যে প অর্থাৎ পারমাণবিক সংখ্যা। তো কোনো মৌলের যে সমস্ত মৌলের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকেই পরস্পরের আইসোটোপ বলে। যেমন হাইড্রোজেনের 3টি আইসোটোপ হলো টোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। এরপর আমরা দেখব আইসোবার। এটিতেও মনে রাখার একটি সহজ বুদ্ধি আছে, যেহেতু পেছনে র আছে, বসিনা র আছে, কাজেই ভর থেকে আমরা যেসব পরমাণুর ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা অর্থাৎ প্রোটন ও নিউট্রনের মিলিত সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোবার বলে। সুতরাং আইসোবার সমূহ অবশ্যই ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু, যেমন টেলুরিয়াম, আয়োডিনের আইসোটোপ। আমরা এখানে দেখতে পাচ্ছি যে টেলুরিয়ামের পারমাণবিক ভর 127 এবং আয়োডিনেরও পারমাণবিক ভর 127। টেলুরিয়ামের পারমাণবিক সংখ্যা 52, এটির 53। পারমাণবিক সংখ্যা ভিন্ন কিন্তু ভর সংখ্যা একই, সুতরাং এরা পরস্পরের আইসোবার। এরপর আমরা দেখব আইসোটোন। যেসব পরমাণুর নিউট্রন সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোন বলে।
এখানে আমরা বলছি যে আইসোটোন শেষে ন ন আছে, অর্থাৎ নিউটন সংখ্যা। এভাবে মনে রাখতে তোমাদের সুবিধা হবে যে নিউটন সংখ্যা, আইসোটোন ন নিউটন সংখ্যা, বা আইসোবার বসিনারও আছে ভর সংখ্যা, আইসোটোপ প শেষে প আছে প্রোটন সংখ্যা। এভাবে মনে রাখলে সহজ হবে, ভুলে গেলেও মনে রাখতে পারবে। যেসব পরমাণু আমরা বলছি আইসোটোন, যেসব পরমাণু নিউটন সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোন বলে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কার্বন, এই কার্বনের পারমাণবিক সংখ্যা 6 এবং পারমাণবিক ভর হচ্ছে 14, এবং হচ্ছে অক্সিজেনের 16 এবং হচ্ছে পারমাণবিক সংখ্যা 8। কাজে এদের এদের নিউটন সংখ্যা হচ্ছে 8। অর্থাৎ আমরা একটু আগে দেখে এসেছি যে ভর সংখ্যা এ দ্বারা সূচিত করা হয়, এবং ভর সংখ্যা এ ইকুয়ালস টু হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা। এখন ভর সংখ্যা থেকে যদি আমরা প্রোটন সংখ্যা বাদ দেই তাহলে আমরা নিউটন সংখ্যা পাবো। এখানে 14 কার্বন 14 আছে আইসোটোপ, তো 14 থেকে 6 বাদ দিলে 8 থাকে, আবার অক্সিজেনের 16 থেকে 8 বাদ দিলেও 8 থাকে, অর্থাৎ নিউটন সংখ্যা সমান, তাই এরা পরস্পরের আইসোটোন। আপেক্ষিক পারমাণবিক ভর নিয়ে আমরা আলোচনা করব এখন। যে কোনো একটি মৌলের পরমাণুর ভরকে প্রমাণ বা স্ট্যান্ডার্ড হিসেবে ধরে তার সাপেক্ষে বিভিন্ন মৌলের একটি পরমাণু কত গুণ ভারী তা নির্ণয় করা হয়। একেই সংশ্লিষ্ট মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বলা হয়। যেমন আমরা উপরে উল্লিখিত হাইড্রোজেনের একটি পরমাণুর ভরকে স্ট্যান্ডার্ড ধরলে কার্বনের আপেক্ষিক পারমাণবিক ভর দাঁড়ায় 12। কার্বনের আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়ালস টু হচ্ছে 1.99 ইন্টু 10⁻⁻23 ডিভাইডেড বাই 0.1673 ইন্টু 10⁻⁻23। তো অর্থাৎ একটি পরমাণুর যে কোনো পরমাণুর ভরকে যদি হচ্ছে 1/12 ইন্টু হচ্ছে কার্বন পরমাণুর ভর দ্বারা হচ্ছে ভাগ করা হয়, তাহলে যে মান দাঁড়ায় সেটি হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। এখানে হাইড্রোজেন পরমাণুর ভরকে স্ট্যান্ডার্ড ধরে কার্বনের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করা হয়েছে। এটি ইকুয়ালস টু হচ্ছে কার্বনের আপেক্ষিক পারমাণবিক ভর আসে 12। এ পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানী আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের জন্য 3টি স্ট্যান্ডার্ড স্কেল প্রস্তাব করেছেন, যথা হচ্ছে 1 নাম্বার হাইড্রোজেন স্কেল, 2 নাম্বার অক্সিজেন স্কেল, 3 নাম্বার হচ্ছে কার্বন স্কেল। এরপর আমরা হাইড্রোজেন স্কেল নিয়ে আলোচনা করব। যে বিজ্ঞানী ডাল্টন 1803 খ্রিস্টাব্দে হাইড্রোজেন স্কেল প্রস্তাব করেন। এই স্কেল অনুযায়ী সবচেয়ে হালকা মৌল হাইড্রোজেন পরমাণুর ভরকে স্ট্যান্ডার্ড ধরে তার সাপেক্ষে অন্য মৌলের একটি পরমাণু কত গুণ ভারী তা নির্ণয় করা হয়। যেমন এই স্কেল অনুসারে কার্বনের একটি পরমাণুর ভর হাইড্রোজেনের একটি পরমাণুর ভরের 12 গুণ, তাই কার্বনের আপেক্ষিক পারমাণবিক ভর 12। এরপর আমরা দেখব অক্সিজেন স্কেল। যে বিজ্ঞানী স্টার্স 1860 খ্রিস্টাব্দে স্কেলটি প্রতিষ্ঠা করেন। এই স্কেল অনুসারে অক্সিজেন পরমাণুর ভরকে 16 ধরে অন্যান্য মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করা হয়। অর্থাৎ মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়ালস টু হচ্ছে মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই হচ্ছে 1/16 ইন্টু অক্সিজেনের ভর। অর্থাৎ যে কোনো মৌলের আমরা যদি আপেক্ষিক পারমাণবিক এই স্কেল অনুসারে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে চাই, তাহলে আমরা হচ্ছে যে কোনো মৌলের একটা পরমাণুর ভরকে যদি আমরা হচ্ছে 1/16 ইন্টু হচ্ছে অক্সিজেনের ভর দ্বারা ভাগ করি, তাহলেই সেই মৌলের আমরা আপেক্ষিক পারমাণবিক ভর পাব। যেখানে হাইড্রোজেন স্কেলে অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 15.88, সেক্ষেত্রে অক্সিজেন স্কেলে হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর 1.008 হয়, এবং অক্সিজেন স্কেল অনুসারে বিভিন্ন মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর প্রায় পূর্ণ সংখ্যা হওয়ায় এটি বেশ সুবিধাজনক ছিল। কিন্তু পরবর্তীকালে অক্সিজেনের 3টি আইসোটোপ
আমরা দেখতে পাচ্ছি সেই ক্ষেত্রে আবিষ্কৃত হওয়ায় আইসোটোপগুলোর গড় ভর 16.00447কে স্ট্যান্ডার্ড ধরা হয়। এতে নানা অসুবিধা দেখা যায়, তাই এই স্কেলটি এখন হচ্ছে পরিত্যক্ত। তো কার্বন স্কেলকেই আধুনিক স্কেল হিসেবে গণ্য করা হয়। 1962 সালে আন্তর্জাতিক রসায়নবিদ সম্মেলনে আইউপ্যাক সর্বসম্মতভাবে কার্বন স্কেল স্থির করা হয়। এই স্কেল অনুসারে কার্বনের আইসোটোপ 12, আমরা কার্বন 12 দেখতে পাচ্ছি। এই পরমাণুর ভরকে 12 ধরে অন্যান্য মৌলের একটি পরমাণুর ভর এবং মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়ালস টু হচ্ছে মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই 1/12 ইন্টু কার্বন 12 এর একটি পরমাণু ভর। অর্থাৎ হচ্ছে কার্বন আইসোটোপ 12 এর আমরা হচ্ছে একটা পরমাণুর ভরকে ভর এবং হচ্ছে 1/12 এটি দ্বারা যদি যে কোনো মৌলের একটি পরমাণুর ভরকে ভাগ করি তাহলে ওই মৌলের জন্য আপেক্ষিক পারমাণবিক ভর পাওয়া যাবে। এখন আমরা দেখলাম যে কোনো একটা অক্সিজেন স্কেলে দেখলাম যে কোনো মৌলের আমরা যদি আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে চাই তাহলে ওই মৌলের একটা পরমাণুর ভরকে 1/16 ইন্টু হচ্ছে অক্সিজেনের ভর দ্বারা ভাগ করলে সেটির আপেক্ষিক পারমাণবিক ভর পাওয়া যাবে। আর কার্বন স্কেলে হচ্ছে যে কোনো মৌলের একটি পরমাণুর ভরকে যদি 1/12 ইন্টু হচ্ছে কার্বন আইসোটোপ 12 এর একটি পরমাণুর ভর দ্বারা ভাগ করা হয় তাহলে ওই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর পাওয়া যাবে, সেটি কার্বন স্কেল অনুসারে। তো আর হাইড্রোজেন স্কেল অনুসারে যে সেটি কত গুণ ভারী হাইড্রোজেনের তুলনায় সেটি নির্ণয় করতে পারলেই আমরা হচ্ছে তার আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে পারব। তো মৌলের আপেক্ষিক আমরা দেখলাম আইউপ্যাক সম্মেলনে একক হিসেবে কার্বন 12 আইসোটোপের ভরের 12/1 অংশকে অ্যাটমিক মাস ইউনিট, সংক্ষেপে এটিকে AMU অর্থাৎ অ্যাটমিক মাস ইউনিট নাম দেওয়া হয়। একে ডাল্টনও বলা হয়। 1 ডাল্টন ইকুয়ালস টু হচ্ছে 1.6605 ইন্টু 10⁻⁻24 গ্রাম। কার্বন স্কেলের সুবিধা হলো কার্বন খুবই সহজলভ্য মৌল এবং হাইড্রোজেন ও অক্সিজেন উভয়ই গ্যাস, কিন্তু কার্বন কঠিন, তাই কার্বন সংরক্ষণ ও ব্যবহার সুবিধাজনক। তাই বর্তমানে কার্বন স্কেলই বেশি, এটি আধুনিক স্কেল এবং হচ্ছে এটি বেশি অনুসরণ করা হয়। তো এরপর আমরা একটি অঙ্ক দেখব যে আপেক্ষিক পারমাণবিক ভর থেকে কিভাবে গড় আপেক্ষিক পারমাণবিক ভর দুটি আইসোটোপ দেওয়া আছে, এদের পার্সেন্টেজ দেওয়া আছে, তো সেটি থেকে আমরা কিভাবে বের করব। এইখানে দুইটি আইসোটোপ, ক্লোরিনের দুইটি আইসোটোপ দেওয়া আছে, এদের আইসোটোপিক ভর হচ্ছে 35 এবং 37। অনুপাত নির্ণয় এদের 3:1 অনুপাতে আছে এবং হচ্ছে ক্লোরিন 35 আইসোটোপের পার্সেন্টেজ হচ্ছে 75% এবং হচ্ছে ক্লোরিন 37 আইসোটোপের পার্সেন্টেজ হচ্ছে 25%। তো সেই ক্ষেত্রে অঙ্কটি আমরা একটু দেখছি যে কিভাবে করব। যে এই ক্ষেত্রে হচ্ছে শতকরা পরিমাণকে যে আইসোটোপ, সে আইসোটোপের আইসোটোপিক ভরকে তার শতকরা পরিমাণ দিয়ে যদি গুণ করা হয় তাহলে যে মান পাওয়া যাবে দুটি আইসোটোপের আইসোটোপিক ভরকে শতকরা পরিমাণ দ্বারা গুণ করে এদের মানকে যোগ করলে যে মান পাওয়া যাবে সেটি হচ্ছে ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্লোরিন 35 আইসোটোপ, এই ক্ষেত্রে 35 হচ্ছে আইসোটোপিক ভর ইন্টু হচ্ছে পার্সেন্টেজ হচ্ছে 75%, তো 75 ডিভাইড বাই 100 প্লাস অপর একটি ক্লোরিনের অপর আইসোটোপের আইসোটোপিক ভর হচ্ছে 37 ইন্টু হচ্ছে এটির পার্সেন্টেজ হচ্ছে 25%, 25/100 দ্বারা করে এদের মানকে যোগ করলে 35.5 পাওয়া যায়। এটি হচ্ছে ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর। তো আমরা এইভাবে পার্সেন্টেজ দেওয়া থাকলে এইভাবে আমরা এই আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করব।
এরপর আমরা দেখব যে পারমাণবিক ভর নির্ণয়ে মূল কণিকার ভর ব্যবহার, নিউক্লিয়ার বন্ধন শক্তি। পরমাণু সম্পূর্ণ ভর নিউক্লিয়াসে পুঞ্জীভূত, তাই নিউক্লিয়াসের আপেক্ষিক ভর তথা নিউক্লিয়াস গঠনকারী প্রোটন ও নিউট্রনের মোট ভরকেও আপেক্ষিক পারমাণবিক ভর বলা যেতে পারে। প্রোটন ও নিউট্রনের ভর কার্বন 12 স্কেল অনুসারে নির্ণয় করা হয়। হিলিয়ামের পারমাণবিক ভর যদি আমরা এখানে নির্ণয় করি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে হিলিয়ামের আইসোটোপিক ভর হচ্ছে, এখানে হিলিয়ামের পারমাণবিক ভর 4 দেখতে পাচ্ছি আইসোটোপিক ভর, এবং হচ্ছে পারমাণবিক সংখ্যা 2। তো দুটি প্রোটন প্লাস হচ্ছে দুটি নিউট্রন। এখানে প্রোটনের ভর হচ্ছে 1.0075 প্লাস হচ্ছে 2 ইন্টু হচ্ছে নিউটনের ভর হচ্ছে 1.0089। তো দুটি প্রোটনের ভর দ্বারা গুণ করলে এবং হচ্ছে দুটি নিউটনের ভর দ্বারা গুণ করে যে মান পাওয়া যায়, দুটি যোগ করলে পারমাণবিক ভর পাওয়া যায়। তো সেক্ষেত্রে মান আসে হচ্ছে 4.033 অ্যাটমিক মাস ইউনিট। কিন্তু হিলিয়ামের প্রকৃত আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 4.003 অ্যাটমিক মাস ইউনিট। এখন প্রকৃত ভর হতে যদি আমরা আমাদের যে মান এসেছে সেই মান থেকে যদি প্রকৃত ভর বাদ দেই, তাহলে এটি হচ্ছে ভর ত্রুটি। এই যে ভরের পার্থক্য, এটি শক্তিতে রূপান্তরিত হয়, অর্থাৎ হচ্ছে mc²। এই শক্তির সাহায্যে মূল কণিকাগুলো যুক্ত হয়ে নিউক্লিয়াস গঠন করে, একেই নিউক্লিয়ার বন্ধন শক্তি বলে। তো ছাত্রছাত্রীরা সবাই ভালো থেকো, কথা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।